দর্শক সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের 24 ঘন্টা। আপনারা জানেন বেশ কবছর প্রায় 5 দশক পার করলো বাংলাদেশ। যে স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি জন্ম হয়েছিল বিশাল রক্তত্যাগ আত্মত্যাগের বিনিময়ে, সেই বাংলাদেশটি আজ কোথায় দাঁড়িয়ে, কতখানি আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারলাম, সামনে আমাদের চ্যালেঞ্জগুলোই বাকি এবং সেই চ্যালেঞ্জে উত্তরণের পথ কি, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই, খুঁজতে চাই সমাধানের পথ। সেজন্য আজকে আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি অর্জন আর চ্যালেঞ্জের বাংলাদেশ। পুরো সময় আপনার সঙ্গে থাকবো আমি মাহফুজ নিশু। দর্শক, যেমনটা বলছিলাম, বাংলাদেশের অর্জন এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো আজকের 24 ঘন্টায়। সেজন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন বেশ কজন অতিথি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতা জনাব নুহুল আলম লেলিন। আমাদের সঙ্গে যুক্ত আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক জনাব রাশেদ আকে চৌধুরী। আমরা আশা করছি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আরও একজন অতিথি। আপাতত আপনাদের দুজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই জনাব নুহুল আলম লেলিন ভাই, আপনাকে দিয়ে। 50 বছরে পা দিল বাংলাদেশ। আগামী 2021 সালে আমরা 50 বছর পূর্তি উদযাপন পালন করব। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডাক্তার চৌধুরী, স্বাগত আপনাকে এবং বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা আলোচনা করতে চাই অর্জন এবং চ্যালেঞ্জের বাংলাদেশ নিয়ে। আমাদের সঙ্গে নুহুল আলম লেলিন আছেন, তাকে দিয়ে আলোচনা শুরু করছে। লেলিন ভাই, নিশ্চয়ই আপনারা যখন 71 আপনারা দেখেছেন, সশস্ত্র সংগ্রাম করেছেন, মানুষের পাশে ছিলেন, সেই সময় নিশ্চয়ই একটা স্বপ্ন আপনাদের মনে ছিল, যে স্বপ্ন আমাদের এই প্রজন্ম আমরা হয়তো আপনাদের কাছে শুনতে পারি, কিন্তু সেটিকে আপনারা যেভাবে অন্তরে ধারণ করেন, লালন করেন, সেটি নিশ্চয়ই আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে প্রশ্নটা শুরুতেই করতে চাই, যে স্বপ্ন আপনি দেখেছিলেন আর যে বাংলাদেশ আজকে, তার মাঝে কতখানি মিলে, আমরা কতখানি অর্জন করতে পারলাম? ধন্যবাদ। এটা বিজয়ের মাস, এটা বিজয় দিবস, কাজে শুরুতেই আমি দেশবাসীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি এবং উচ্চারণ করছি জয় বাংলা। আমাদের সামনে যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে, আমি একটু বলে নিতে চাই। এটা আত্মপ্রচারের মতো মনে হতে পারে, কিন্তু এই কাজটি আমি করেছি, এটা সম্পন্ন হয়েছে, এখন এডিটিং চলছে, প্রকাশিত। আমি প্রায় 400-500 পৃষ্ঠার মতো হবে একটা বই, বাংলাদেশের অভ্যুদয়, বঙ্গবন্ধু এবং 50 বছরের অর্জন, স্বাধীনতার 50 বছর। সময় প্রকাশন এই বইটা বের করবে। তাতে আমাদের এই সময়কার সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে উত্তরণ ঘটেছে, যেই অর্জনগুলো হয়েছে, সেগুলো আমরা বলেছি, আর যা হয়নি তারও আমরা কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। আপনার এখানে সংক্ষেপে আমি যেটা বলতে চাই, যে বাঙালি জাতির একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল, তাদের একটা নিজস্ব জাতি রাষ্ট্র কায়েম হবে। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি তার 3000 বছরের ইতিহাসে এই প্রথম একটি জাতি রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। এই অর্জনের পেছনে আমাদের লক্ষ্য ছিল, যারা শহীদ হয়েছেন তারা এবং সাধারণ মানুষ, যে এই স্বাধীন বাংলাদেশ হবে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, যেখানে মানুষের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান তার নিশ্চয়তা থাকবে, এবং যেখানে গণতন্ত্র বিকশিত হবে, সকল মানুষ শিক্ষার অধিকার পাবে, নারীর ক্ষমতায়ন হবে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চর্চা বিকশিত হবে। যে কথাগুলো প্রকৃত অর্থে আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। তো আমি মনে করি যে আমাদের সংবিধানে যা লিপিবদ্ধ করা হয়েছে, সেইগুলোকে বাস্তবায়ন করার জন্যই জাতির পিতা 3.5 বছরে বাংলাদেশকে একটা নতুন পর্যায়ে, যুদ্ধবিধ্বস্ত দেশকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার ভেতর দিয়ে যেই পুনর্গঠন, পুনর্বাসনের এবং উন্নয়নের যে ধারা সূচিত হয়েছিল, সেটা মুখ থুবড়ে পড়ে।
আমাদের জীবন থেকে, জাতীয় জীবন থেকে সামরিক স্বৈরতন্ত্র, অসামরিক স্বৈরতন্ত্র মিলে 21টি বছর তারা কেড়ে আমাদের নেয়। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। এবং এই সময় গিয়ে আমাদের প্রত্যাশিত উন্নয়ন, গণতন্ত্র চর্চা কোনো কিছুই হয়নি, বরং বঙ্গবন্ধু হত্যার ভেতর দিয়ে কেবল ব্যক্তি শেখ মুজিবকেই হত্যা করেনি, তারা হত্যা করেছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা, যা বিধৃত রয়েছে আমাদের সংবিধানে। আমাদের সংবিধানের মৌলিক চরিত্র পাল্টে দেওয়া হয়েছে। আমরা যদি একটু আমাদের, সংক্ষেপ করি লেনিন ভাই, এখন আমরা আপনার মূল্যায়নটা কি সংক্ষেপে, যে কতখানি পেলাম, অর্জন কত? আমি এটা বলবো যে হ্যাঁ, এইখানে করে আমাদের দেশকে পশ্চাৎমুখী করা হয়েছিল। 21 বছরের অপচয়ের ফলে না হলে হয়তো আমরা আরো উন্নতি করতে পারবো। 2020 সালে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ এখন একটা বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশের পর্যায়ে উন্নীত হয়েছে, এবং আমাদের একটা রোল মডেল হিসেবে এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন জি, করেছে। আমরা বাকিটা আপনার কাছে শুনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইউজিসি অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর চিকিৎসক ডাক্তার প্রফেসর এবিএম আব্দুল্লাহ। স্যার, স্বাগত আপনাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি একটু রাশেদা কে চৌধুরীর কাছে যেতে চাই। আপা, এই বিজয় দিবস আসলে বা এই সময় অনেকগুলো গান বাজে আশপাশে, এবং সাংঘাতিক রকমের উদ্দীপ্ত করা গান, দেশের গান। তার একটি গানের কথা দিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। আব্দুল্লাহ স্যার আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। স্যার, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি জানি আপনি খানিকটা অসুস্থ এবং নিশ্চয়ই ভালো আছেন। আপনার কাছে আমরা আসবো। আমরা একটু রাশেদা কে চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম। জনাব রাশেদা কে চৌধুরী, সেই গানটি হচ্ছে ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমার দেশ সব মানুষের। বাংলাদেশ সব মানুষের দেশ কতখানি হতে পারলো 50 বছরে এসে? বিশেষ করে নারীদের, বিশেষ করে শিশুদের, বিশেষ করে সংখ্যালঘুদের, আদিবাসীদের, সবাই মিলেই তো আমরা, এবং সেই বৈচিত্র্যই তো বাংলাদেশের সৌন্দর্য ছিল। সেই প্রশ্নটি আপনাকে প্রথমেই করতে চাই। অনেক ধন্যবাদ। শুরুতে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, এবং আজকের এই আয়োজনটির জন্য যমুনা টিভিকে। কতটুকু কি অর্জন করলাম, এটা তো শুরু আসলে আত্মবিশ্লেষণেরও একটা জায়গা থেকে। আমরা কতটুকু কি করতে পেরেছি, অন্যরা করেছে কিনা, রাজনীতিকরা করেছেন কিনা, সরকার করেছে কিনা, তার চেয়েও তো বড় জিনিস হলো নিজেরা কতটুকু করতে পেরেছি। এই দেশটা সব মানুষের, অবশ্যই সব মানুষের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। কিন্তু সেখানেও তো এখন পর্যন্ত অনেক মানুষের অধিকার ওইভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা যদি বলি যে আদিবাসীরা এখনো সংগ্রাম করে, আমরা যদি বলি প্রতিবন্ধী মানুষের যে অধিকার এখনো আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, যদি বলি যে নারী অংশগ্রহণ অসম্ভব রকম দৃশ্যমান সর্বক্ষেত্রে, এমন কোন জায়গা নেই, তৃণমূল থেকে হিমালয় শিখর নারী কিন্তু দৃপ্ত পদচারণ আমরা লক্ষ্য করছি। কিন্তু অংশীদারিত্বের জায়গায় আমরা কিন্তু এখনো যেতে পারিনি, যেটা আসলে নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় জিনিস। গর্বের কথা এখানে যে বাংলাদেশের নারী সরকার প্রধান, 29 বছর ধরে একটি দেশের নারী সরকার প্রধান, এটি পৃথিবীর ইতিহাসে নেই, সভ্যতার ইতিহাসে নেই। কিন্তু তারপরেও আমরা কিন্তু আশা করেছিলাম আমাদের রাজনৈতিক নেতৃত্বে আরো অনেক আসবেন, যেমন সরাসরি নির্বাচনে পার্লামেন্টে আসবেন তারা প্রত্যক্ষ ভোটে, সেটা হয়নি, এবং সেখানে এখনো সেই কোটাই রয়ে গেছে। যদিও এখনকার নারী সংসদ সদস্যরা অনেক সরব, অনেক কাজ করেন, অনেক কিছু করেন, সেখানে রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে দলের আরেকটি জায়গা আমি বলবো, যেটা হলো প্রতিটি দল প্রতিশ্রুতি দিয়েছিল যে 1/3 তারা মনোনয়ন দেবেন বিভিন্ন নির্বাচনে এবং তাদের দলের ভেতরে, সেটা কিন্তু হয়নি। কাজেই এই যে জায়গাগুলো সবার জন্য, সব মানুষের কতটুকু করতে পেরেছি, এটার জন্য তো খালি সরকারকে দায়ী করে লাভ নেই, নিজেদের আপনার সঙ্গে শিক্ষা নিয়ে আলাদাভাবে আমি কথা বলতে চাই, পরের অংশে সেটি বলবো। আমাদের সঙ্গে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যুক্ত হয়েছেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে যে প্রশ্নটি করতে চাই, আপনি অনেক বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে আপনার সঙ্গে পরের অংশে আলাদাভাবেই কথা বলবো, স্বাস্থ্য খাতের অর্জন, চ্যালেঞ্জ নিয়ে। কিন্তু সামগ্রিকভাবে মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীর কাছে যদি শুনতে চাই যে বাংলাদেশের জন্য আপনি লড়াই করেছিলেন, সেই বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে আছে, কতখানি সন্তুষ্ট আপনি, আমরা কতখানি পেলাম
পেলাম, কতখানি পেলাম না, সংক্ষেপে যদি সেই মূল্যায়নটা একটু করেন। আমার মনে হয় আব্দুল্লাহ উনি কিন্তু অসুস্থ মানুষ। জি আব্দুল্লাহ আপনার জন্য দোয়া কামনা করছি যাতে আপনি সুস্থ হয়ে যান। উনাকে বেশিক্ষণ আটকে রাখা আমার মনে হয় ঠিক হবে না। জি, উনি শুধু এই আপনাকে অংশেই থাকবেন। না না, আমার মনে হয় আব্দুল্লাহকে আগে দেন, কিন্তু অসুস্থ। এটা কিন্তু আপনি যেহেতু সাহস করে নিয়ে এসছেন, আব্দুল্লাহ কেমন আছেন আপনি? আমার মনে হয় আব্দুল্লাহকে দিয়ে ছেড়ে দেওয়া উচিত জি, আমাদের। হতে পারে। জি, অনেক ধন্যবাদ আব্দুল্লাহ স্যার, আপনাকে স্বাগত। যদিও স্যার মানসিকভাবে যথেষ্ট সবল আছেন, স্যারের ওরকম কোনো সংকট নাই, উনি আমাদের অনেকের চিকিৎসক। স্যার, আপনার কাছে যেটা শুনতে চাই, যেহেতু আপনি একেবারেই স্বাস্থ্য খাতের মানুষ, এই স্বাস্থ্য খাতে আমরা জানি বাংলাদেশের এই করোনার সময় নানা রকম সমালোচনা হয়েছে, কিন্তু এটাও সত্যি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা কর্মসূচি, ওষুধ নীতি প্রণয়ন, ওষুধ না সব ধরনের ওষুধের সহজলভ্যতা তৈরি করা, স্বাস্থ্য খাতে আমাদের অপরিসীম সফলতার গল্প আছে। সেই পাশাপাশি আপনি যদি একটু সংক্ষেপে স্বাস্থ্য খাতের অর্জন এবং চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে বলেন এই পরিস্থিতিতেও। ধন্যবাদ আপনাকে। আসলে একটু অসুস্থই হয়ে গেছি, হাসপাতালেও ভর্তি আছে। তবুও আপনার যমুনা টিভি আয়োজিত যে সুন্দর একটা অনুষ্ঠান হবে আমি বিশ্বাস করি, এবং আমার সামনে তো বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখতে পাচ্ছি, সুতরাং এই লোভটা আমি সম্বলন করতে পারি না, এই জন্য আমি অনুষ্ঠানে যোগদান করছি। আমি শুরুতেই আজকের এই বিজয় দিবসে আমাদের জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কারণ তার দিন তিথেই কিন্তু আমাদের দেশটা হয়েছে, এবং ৩০ লক্ষ শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশটা আমরা পেয়েছি, তাদেরও অর্থাৎ মাগফিরাত করছে। এবং অনেক ২ লক্ষ মা বোন তাদের ত্যাগের বিনিময়ে তো আমরা স্বাধীনতা পেয়েছি, অনেকেই বেঁচে আছেন, যারা বেঁচে নেই তাদের আত্মার মাগফিরাত করছি, যারা বেঁচে আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার করোনায় কিন্তু অনেক লোক মারা গেছে, আজকেও মারা যাচ্ছে, গতকাল তো ৪০ জন ছিল। সংক্রমণের সংখ্যাটাও বেড়ে যাচ্ছে, যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছেন। অনেকেই এখন কিন্তু হাসপাতাল রোগীতে সয়লাভ, আইসিইউ বেড খালি নাই, অনেকে ভেন্টিলেটরে, আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। আসলে স্বাধীনতার এত বছর পরেও আমাদের অর্জন কিন্তু একেবারে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, আমরা অনেক দূর কিন্তু এগিয়ে গেছি। হয়তো জনগণের পুরা প্রত্যাশা বা পুরা প্রাপ্তি আমরা পূর্ণ করতে পারি না, এটাও সত্য। তারপরেও আমার মনে হয় যে স্বাস্থ্য খাত নিয়ে আমি যদি সংক্ষেপে একটু কথা বলি, আমাদের একদম অর্জন কিন্তু হেলাফেলার মতো নয়, অনেক কিছু আমরা অর্জন করছি। আমার সামনে প্রফেসর ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই সামনে আছেন, উনি তো কম কিছু করেন নাই, যে গণস্বাস্থ্য করছেন, যে হাসপাতাল করছেন, উনি নিজে কিন্তু ডাবল যোদ্ধা, আমি বলি উনি মুক্তিযোদ্ধা, আবার কিন্তু করোনা যোদ্ধা। করোনা থেকেও কিন্তু মানে করোনার সংক্রমণের শিকার কিন্তু উনিও ছিলেন। সুতরাং উনি একজন ডাবল যোদ্ধা, করোনা যোদ্ধা আবার মুক্তিযোদ্ধা। তো ওনার কাজকর্ম কিন্তু কম না। আমাদের দেশে যদি স্বাস্থ্য খাতের দিকে দেখেন, বঙ্গবন্ধু তো মাত্র ৩.৫ বছর সময় পেয়েছিলেন। উনি স্বাস্থ্য খাতের যে ওই সময়টা থেকে শুরু করে একটা স্বাস্থ্য খাতকে একটা মানে শক্ত ভিত্তির উপর কিন্তু উনি দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, এবং তারই ধারাবাহিকতায় আজকে স্বাস্থ্য খাতের যত উন্নতি হচ্ছে সেটারই কিন্তু ধারাবাহিকতা। কারণ স্বাধীনতার পরপর ৭২ সন থেকে শুরু করে দেশের যে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ উনি পেয়ে গেছিলেন। অর্থনৈতিক বলতে গেলে, রিজার্ভ বলতে গেলে শূন্য, রাস্তাঘাট কিছু ছিল না, প্রশাসন মানে বলতে গেলে একেবারে লন্ডভন্ড, পুলিশ র্যাব তো তখন ছিল না, পুলিশ বা ধরেন এই যে সেনাবাহিনী তখন তো অসংগঠিত ছিল। এই অবস্থায় কিন্তু উনি দেশের ক্ষমতা হাতে নেন এবং যুদ্ধগ্রস্ত দেশটাকে উনি এটাকে পুনর্গঠনের জন্য হাত দেন। যদি স্বাস্থ্য খাতের কথাই বলি, শুরুতে আমাদের যে স্বাস্থ্য খাতের যে অবস্থা, যে বিশৃঙ্খল অবস্থাগুলো ছিল, তখন ধরেন এই যে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনারই করা, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ওনারই করা, কমিউনিটি ক্লিনিকের চিন্তাটা তারই মাথায় ছিল। তখন সারা দেশে, তখন তো মহকুমা ছিল, জেলা ছিল, হসপিটাল ছিল মাত্র ৫৭টা। উনিই কিন্তু এগুলো পুরা দেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মহকুমায় হাসপাতাল স্থাপনের ব্যবস্থা কিন্তু উনিই করেন। তৎকালীন যে ডাক্তার, আপনি জানেন যে মিডফোর্ড হসপিটাল, স্যার সলিমুল্লাহ উনি কিন্তু একটা অর্ডারেই করে দেন, এবং তখনই ১৫০ জন ছাত্র ভর্তি হয়। শুধু তাই নয়, যে ইন্টার্নি সার্ভিস যেটা চালু করেন এটা কিন্তু উনারই আমল, এবং সেটার ওইটাকে সার্ভিসের অন্তর্ভুক্ত করে ডাক্তারদের কিন্তু বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়ার ব্যবস্থা করে। শুধু তাই না, ডাক্তারদের কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার কিন্তু বঙ্গবন্ধুই করছেন।
তাছাড়া কিন্তু সেকেন্ড হচ্ছিল, এটা কিন্তু বঙ্গবন্ধুর একটা বিশাল কীর্তি। এরপরও যদি আপনি চিন্তা করে দেখেন, তৎকালীন প্রফেসর নুরুল ইসলাম স্যারকে কিন্তু স্যার ডেকে বলছিলেন এই যে এমবিবিএস পাশ করে ছেলে এরপরে দেশটা চালাবে কে, দেশ তো স্পেশালিস্ট লাগবে, এইসব তো ছিল না। তিনি একটা অর্ডারের মাধ্যমে তৎকালীন যে যে শাহবাগ হোটেল, যেটা উনি একটা অর্ডারের মাধ্যমে আইপিজিএম বা পিজি হাসপাতালে কিন্তু রূপান্তরিত করেন, উনিই করেন। ওই সময় যে বিসিপিএস, এটাও পোস্ট গ্রাজুয়েশনের জন্য একটা বিশাল জিনিস, এটা রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অফ ইংল্যান্ডের লন্ডনের অধিবেশন। সেদের আদতেই কিন্তু এটা করা হচ্ছে, এফসিপিএস তৈরি করেন। এছাড়াও ধরেন আরো অনেক কিছু, যে বিএমআরসি উনিই করেন, এফসিপিএস চালু করলে উনিই করেন, এবং যে যে এই যে প্রতিরোধ যে খুবই জরুরি সেটাকে সামনে রেখেই এই যে নিপসম যেটা আছে, এটা কিন্তু বঙ্গবন্ধুর আমলে কিন্তু চালু করা হয়। এটা কিন্তু একটা বিশাল অর্জন। এছাড়া অনেক কিছু উনি যেগুলো একটু বলে শেষ করা যাবে না। স্বাধীনতার মূল ভিত্তি কিন্তু স্থাপিত হয়ে গেছিল ওনার আমলে। এই যে এখন কমিউনিটি ক্লিনিক দেন, মানে প্রধানমন্ত্রীর একটা বিশাল অর্জন। আমি মানে প্রধানমন্ত্রীকে একবার জিজ্ঞেস করলাম যে এই যে কমিউনিটি ক্লিনিক করলেন, এটা আপনার, এটা ব্যক্তিগত আলাপচারিতা, এটা কিভাবে আপনার মাথায় ঢুকলো? উনি কিন্তু সরাসরি বলছেন যে এটা আসলে বঙ্গবন্ধুই কিন্তু করে গেছেন, এই তারই জিনিসটাকে আমি বাস্তবায়ন করছি। এই যে অর্জনগুলো, আরো যে একটা কথা বলতেই হয়, স্বাধীনতা পর্ব আপনি জানেন অনেক পঙ্গু মুক্তিযোদ্ধা ছিল, জি। বঙ্গবন্ধু অনেককে বিদেশে পাঠিয়েছেন, এবং সবাইকে হয়তো পাঠানো সম্ভব হয় নাই, তাদের যাতে দেশে প্রপার চিকিৎসা হয়। তখন কিন্তু এই যে পঙ্গু হাসপাতাল, যেটাকে আমরা বলি RISD, তৎকালীন বিশিষ্ট আমেরিকান সার্জন ডক্টর আর্থে কাস্ট এবং তার ওয়াইফ মেরি, মিসেস মেরি, ডক্টর মেরি, তাদের কিন্তু বঙ্গবন্ধু আমন্ত্রণ জানিয়ে দেশে নিয়ে আসেন এবং তাদের মাধ্যমে পঙ্গু হাসপাতালের চিকিৎসা চালু করেন। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে এই কার্যক্রম অব্যাহত থাকে তার জন্য কিন্তু বঙ্গবন্ধু তখনই ওই MS অর্থোপেডিক্স, জি, সেগুলো চালু করেন। ইভেন ফিজিওথেরাপি যে সেন্টার, যেগুলো কিন্তু বঙ্গবন্ধু চালু করেন। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু এই স্বাস্থ্য খাতের যে অর্জন বা উন্নতি, এগুলো চলছে, এবং তারই সুযোগ্য কন্যা, যার রক্তে বঙ্গবন্ধু, তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত কিন্তু প্রবাহিত, সেই জননেত্রী শেখ হাসিনা, তার মাধ্যমে কিন্তু আস্তে 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 সবগুলো কিন্তু বাস্তবায়িত হতে চলছে এবং চলবে। আরেকটা কথা হয়তো বলতেই হয়, ডক্টর জাফরুল্লাহ ভাই চৌধুরী সামনে আসে, আমার মনে হয় উনিও স্বীকার করবেন, এই যে বারডেমের যে এখন যে অফিস, এটা একটা বস্তি ছিল, আমার মনে আছে, এটা কিন্তু বঙ্গবন্ধুই দান করেন কিন্তু, এবং তার উপরে কিন্তু এই সুন্দর একটা হসপিটাল চালু হয়ে গেছে। এবং জাফরুল্লাহ চৌধুরী ভাই উনি হয়তো আরেকটু ডিটেলস বলবে, আমি যতদূর জানি যে গণস্বাস্থ্য কেন্দ্র, এখানেও বঙ্গবন্ধুর অবদান কিন্তু অনস্বীকার্য, এবং সেই জন্যই আজকে গণস্বাস্থ্য কেন্দ্র মানুষকে এবং সত্যি অতি স্বল্প মূল্যে, আমি তো চিকিৎসা মনে দিতে। করি অন্য সঙ্গে তুলনা করলে বিনামূল্যও হয়ে যায়, যে সার্ভিসটা দিয়ে যাচ্ছে, এখানেও কিন্তু বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। আমি জি স্বীকার করেন স্যার, রাহুল ভাই একটু স্যার ডিটেলস আমরা বলবেন। আপনাকে একটু থামাতেই চাই এখন, আপনারও এক নাগারে অনেকক্ষণ কথা বলা বিপদ। আপনি যদি আমাদের সঙ্গে থাকতে পারেন, আমরা প্রয়োজনে আবার আপনার সঙ্গে আসবো। আর যদি আপনার শারীরিক অবস্থা সেটা অ্যালাউ না করে আপনাকে, তাহলে আমরা আপনি চাইলে এখান থেকে চলেও যেতে পারেন। ফলে সেটি আপনি সিদ্ধান্ত নেন। আমরা একটু না, ডাক্তার ঠিক আছে, জাফরুল্লাহ না, চৌধুরীর আপনি কাছে সুন্দর যেতে সবার চাই। বক্তব্য। জাফরুল্লাহ ভাই, স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় অর্জন নিয়ে ডক্টর আব্দুল্লাহ কথা বলছেন। আমরা আপনার কাছে শুধু স্বাস্থ্য খাত না, সামগ্রিকভাবে বাংলাদেশ কতটা এগুলো বা কত কি কি আমরা করতে পারলাম না, সেটা যদি একটু আপনি বলেন। আপনি অনেক বিষয় নিয়েই জানেন, শোনেন, বলেনও। আমি আজকে প্রথমেই আমি সবার মতে এই বিজয় দিবসে স্মরণ করছি বঙ্গবন্ধুর সাথে সাথে তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম এবং জিয়াউর রহমানকেও। আজকে বঙ্গবন্ধুর যে অবদান, যেটা আব্দুল্লাহ বলেছেন, এর প্রতিটি শব্দ সঠিক। আজকে এমনকি গণস্বাস্থ্য কেন্দ্র, সেই নামটাও বঙ্গবন্ধু স্থির করে দিয়েছিলেন। উনি উনি গণস্বাস্থ্য কেন্দ্রের জন্য 31 একর জমিও ভূমি দখল করে দিয়েছিলেন। উনার সবচেয়ে বড় অবদান, উনি স্বাস্থ্য বলতে প্রকৃত অর্থে স্বাস্থ্য কি বোঝায় সেটা পরিচ্ছন্ন করে বলেছিলেন। উনি বলেছিলেন স্বাস্থ্য কেবল ডাক্তারি না, স্বাস্থ্যের মধ্যে আসবে মেয়েদের উন্নয়ন, কৃষকের উন্নয়ন, শিক্ষা, জনগণের সম্পূর্ণ পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন, জনগণের আত্মার উন্নয়ন, এই সব কিছু নিলেই গণস্বাস্থ্য হবে। এটা তার নির্দেশ, তার চিন্তা ভাবনা, সেটা আমরা সবসময় স্মরণ রেখেছি এবং সেটা করেছি বলেই
এইটাকে আমাদের যুদ্ধটা অব্যাহত আছে। অর্জন আমাদের অনেক, যেটা আব্দুল্লাহ কিন্তু একদম সঠিক কথাই বলেছে। স্বাস্থ্যক্ষেত্রের রূপরেখা প্রথম যে পঞ্চবার্ষিকী হয়েছিল তাতে প্রতিষ্ঠিত, এবং সেখানে একজন লোক ছিল যাদের নামটা বলা প্রয়োজন, ডক্টর টি হোসেন। উনি প্রবাসকালীন সময়ে বাংলাদেশের স্বাস্থ্য সচিব ছিলেন, স্বাধীনতার পরও উনি সচিব ছিলেন। উনি বঙ্গবন্ধুর সাথে উনার বিশেষ যোগাযোগ ছিল। অনেকে জানে না, বঙ্গবন্ধুর পাশের বাড়িতে থাকতো কে এস আলম, পাশের বাড়িটা শামসুল আলম, আমাদের সার্জারি বিভাগের অধ্যাপক, যিনি ইলামিত্রের চিকিৎসার জন্য পাকিস্তান আমলে সামরিক শিক্ষাকে এই করে অগ্রাহ্য করে উচ্চ চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে গেছিলেন। ঠিক একইভাবে স্বাধীনতার কালে আরো একজন চিকিৎসকের নাম মনে না করলে নয়, সেটা হলো জোহরা বেগম কাজী। উনি ফরিদপুরের মেয়ে, যার জন্য এখানে বিজয় দিবসে বলি, যার জন্য গান্ধীর ছেলে রামদাস পাগল, প্রেমে পাগল ছিল। গান্ধী জোহরা কাজীর কাছে তার ভিক্ষা চেয়েছিলেন বলে আর বিয়ে করেননি। আজকে তাদের যে বঙ্গবন্ধুর আরেকটা বড়ই অনেকে জানে না, ওষুধ। তখনকার দিনে আমরা ওষুধ বলতে জানতাম কেবল ব্রিটেনের ওষুধ। উনি সেই আমাদের যেখানে হাঙ্গেরি এবং অন্যান্য যেখানে সমাজতান্ত্রিক দেশে যে সুলভে ওষুধ পাওয়া যায়, এটা বঙ্গবন্ধুর আমলে, এবং উনি কিন্তু এটা করেছিলেন। এই জিনিসগুলিকে মনে রাখা, সমাজতন্ত্রের বীজ কিন্তু বঙ্গবন্ধু ওই জায়গা দিয়ে স্থাপন করেছিলেন। তাতেই আমরা যে পরবর্তীকালে এই যে আমি যে ওষুধ নীতির সাথে যুক্ত ছিলাম, এটার কিন্তু একটা ইন্সপিরেশন হলো বঙ্গবন্ধুরই। তো যেখানে আজকে আমাদের অনেক কিছুর মধ্যে একটা ব্যর্থতা আমি দেখি, বঙ্গবন্ধুকে আমরা সবাই বলি বঙ্গবন্ধু, কিন্তু তার কোনো কথাই আমরা কাজে পরিণত করছি না। এটা দুঃখের সাথে বলি, আমার প্রধানমন্ত্রী হাসিনা অনেক কিছু জিনিস করার চেষ্টা করেছেন, অর্ধেক পথে এসে থেমে গেছেন। এটাই হলো আমার দুঃখ। এটা কোথায় যেন তাদেরকে কেউ আটকে দিচ্ছে। যেমন ধরেন আব্দুল্লাহ বলেছেন যে এই যে 64টা জেলায় গভর্নর করা, এটা ছিল বিকেন্দ্রীকরণের পয়লা ধাপ। আজকে ওনারা বলে দুজন মন্ত্রী করেছিলেন মহিলা, সেই দুজন থেকে আমরা বেরিয়ে আসতে পারলাম না। আমাদেরকে যেটা তাদের যে কথাগুলি ওনাদের যেখানে আছে, 1/3 আমাদের পাশে ছোট দেশ, তারা বহু বছর আগে সরাসরি ভোটে নির্বাচিত, মিনিমাম 10 দিয়ে শুরু করেছিল, পরে বোধহয় 20-এ পৌঁছেছেন, 20%। এইটা আমাদের বড় ব্যর্থতা। আমাদের এখানে আজকে এটা যদি হতো, তাহলে যৌন নিপীড়নটা করতে এত সাহস হতো না। জাফরুল্লাহ ভাই, আপনাকে একটু থামাতে চাই, আমরা একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে আমাদের এই চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলতে চাই, আপনার কাছেই ফিরবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকছেন। দর্শক, অনেক ধন্যবাদ যারা যুক্ত ছিলেন এবং স্বাগত যারা যুক্ত হয়েছেন। আমরা আমাদের চ্যালেঞ্জের কথা শুনছিলাম অতিথিদের কাছ থেকে। আমরা একটু নুহুল আলম লেলিন ভাইয়ের কাছে যেতে চাই। লেলিন ভাই, অনেকেই অনেক ধরনের চ্যালেঞ্জের কথা বলছেন, কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা আলোচনায় দেখলাম যে সম্ভবত আমাদের অর্থনৈতিক অর্জন অনেক, সামাজিক অর্জন অনেক, শিক্ষা খাতে অর্জন অনেক, স্বাস্থ্য খাতেও অর্জন অনেক, কিন্তু যে জায়গাটায় সম্ভবত আমরা পিছিয়ে গেছি সেই জায়গাটা হচ্ছে আমাদের রাজনৈতিক অর্জন কম। আমরা এখন একটা নির্বাচনের টেকসই ব্যবস্থা নির্ধারণ করতে পারিনি, আমরা এখনো সুশাসন নিশ্চিত করতে পারিনি, দুর্নীতি এখনো আমাদেরকে বেশ বড়সড় যন্ত্রণা দেয়। এই বিষয়গুলো আপনি কি মনে করেন, এগুলো থেকে মুক্তির উপায় কি? প্রথমত এগুলোর ব্যাপারে 1 নম্বর হলো, এগুলো আমাদের প্রথমত উপনিবেশিক উত্তরাধিকার, দ্বিতীয়ত হচ্ছে সামরিক শাসন এবং স্বৈরতন্ত্রের উত্তরাধিকার হিসাবে আমরা পেয়েছি। কারণ মুক্তবাজার অর্থনীতি এরশাদের সময়, জিয়া রহমানের সময় মানি ইজ নট প্রবলেম করে চালু করে। মুক্তবাজার অর্থনীতির চরিত্র বৈশিষ্ট্যই হচ্ছে যে প্রাথমিক পুঁজি সঞ্চয়ের যোগে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এগুলো দ্বারা তারা প্রাইমারি রেগুলেশন করেন।
সেই পর্যায়টাও এখন এখন অতিক্রম করেছি, কারণ বাংলাদেশে এখন অর্থনীতিতে যেটা দেখা যায় 1971-72 সালে যেখানে আমাদের জাতীয় আয়ের প্রধান 13% ছিল কৃষি খাত, আর সেই ক্ষেত্রে কৃষিতে বিনিয়োজিত জনসংখ্যা ছিল প্রায় 67%। আর 2020 সালে আপনি যদি দেখেন তাহলে কৃষি খাত অনেক না 47% ছিল কৃষি খাত, আর 67% ছিল জনসংখ্যা। আর এখন কৃষি খাতের অংশ হচ্ছে 13%, শিল্পের হচ্ছে 53%, সেবার হচ্ছে 41%। কাজে এই বিবেচনা যদি করেন তাহলে পরে দেখবেন যে একটা বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তন হয়েছে, নতুন একটা শ্রেণী বিন্যাস হয়েছে, এবং জাতীয় সঞ্চয় বৃদ্ধি পেতে গিয়ে এখন সকল অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বাংলাদেশ একটা নিম্ন আয়ের দেশ, দরিদ্র দেশ হিসেবে চিহ্নিত ছিল, সেই দেশটি আপনার এখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। 2021 সালের মধ্যে এটা মধ্যম আয়ের দেশে পরিণত হবে। পার ক্যাপিটা ইনকাম জি অলরেডি $2,500 হয়েছে। কাজে উন্নয়নের অনেক ফিরিস্তি দেওয়া যেতে পারে, আমি সময় সংক্ষেপ বলে দিচ্ছি না। আমি যেটা বলি যে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে তাতে আমাদের একটা গবেষণা ছিল আওয়ামী লীগে, আমি এবং ডাক্তার আবুল বারাকাত এটা মিলে আমরা একটা গবেষণা করেছিলাম আজ থেকে 10 বছর আগে। তখন আমরা বলেছিলাম বাংলাদেশ যদি বঙ্গবন্ধুর সময়কার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারতো তাহলে 2021 সাল লাগতো না, 2000 আপনার সালের মধ্যেই বাংলাদেশ মালয়েশিয়ার মতো উন্নত সমৃদ্ধ দেশে উন্নত সমৃদ্ধ দেশ পরিণত হতে পারতো, হতো। কিন্তু সেটা সেই হয়নি। জন্যই জি সেই জন্য আমি বলি যে আমাদের জাতীয় জীবন থেকে 21টি বছর মানে একটা বড় কি বলে, লস হয়ে অপচয় গেছে হয়েছে। সেটা। জি আমি বুঝতে পেরেছি। আমি একটু ডাক্তার আব্দুল্লাহ স্যারকে ছেড়ে দিতে চাই। স্যার আপনার সঙ্গে শেষ প্রশ্ন, শেষ আলোচনা। ডাক্তার আব্দুল্লাহ আপনার কাছে এসেছি। এই স্বাস্থ্য খাতের অনেকগুলো অন্ধকার দিক, খারাপ দিক আমরা কোভিড কালে উন্মোচিত হলো। সেখানে সুশাসনের অভাব, চিকিৎসকদের পদমর্যাদা, কেনাকাটা নিয়ে নানা রকম ক্রয়, টেস্টের মতো বিষয়ে আমাদের অসদাচরণ, সেগুলোর হাত থেকে, সেগুলো নিশ্চয়ই পৃথিবীর সব দেশে হয় না। বাংলাদেশের প্রচুর রোগী ভারতেও যায়। ফলে সেখান থেকে মুক্তির কোনো উপায় দেখেন কিনা আপনি? আসলে আমাদের যেটা একটা অস্বীকার করার কোনো উপায় নাই, স্বাস্থ্য খাতের যেগুলো অভিযোগ জনগণের রয়ে গেছে, অযোগ্যতা বলেন, অদক্ষতা বলেন, সমন্বয়হীনতা বলেন, দুর্নীতি বলেন, সবগুলোই কিন্তু এবার নতুন নয়, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। করোনা এসে একটাই কাজ করাই দিছে, এগুলিকে একদম উন্মোচিত করে ফেলছে। আমার মনে হয় সর্বখাতেই কিন্তু এই দুর্নীতি সর্বগ্রাসী বিস্তার কিন্তু রয়ে গেছে। তো স্বাস্থ্যখাত যেহেতু মানুষের জনগণের জীবন মৃত্যুর সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তো করোনা এসে একটা কাজ মনে হয় ভালোই করছে, এগুলো সব উন্মোচিত করছে। এবং এই যে দুর্নীতির তো কোনো শেষ নাই, তা আমি মনে করি যে করোনা শুধু আমাদের সবকিছু সর্বশান্ত করছে, ধ্বংস করছে তা নয়, আমাদেরকে কিন্তু প্রোডাক্টিভিটি, কাজ করার সুযোগ কিন্তু এনে দিয়েছে। আমি মনে করি যা হবার তো হয়েই গেছে, আমরা যদি নতুন করে নব উদ্যোগে দুর্নীতি মুক্ত সবকিছু ঢেলে সাজিয়ে সুন্দরভাবে স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই, এটা কিন্তু করা সম্ভব এবং করা উচিত। এবং এখন থেকে এর সঙ্গে আমাদেরকে যারা পিছনে যা করছি এটা ভুলে যাব, আমরা ভবিষ্যতে যেন সুন্দর একটা স্বাস্থ্য খাত তৈরি করতে পারি, জনগণের স্বাস্থ্যের সুন্দর স্বাস্থ্য সেবা দিতে পারি। তার জন্য আমি অনুরোধ করব স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, তারা যেন এই যে প্রিভিয়াস দুর্নীতির যে কমপ্লেন গুলো, এর থেকে যেন অবশ্যই বেড়ে আসে। কারণ এই যে দুর্যোগ্য মহাস্তে পিপিই নিয়েও তো কত কমপ্লেনের শেষ নাই, ওষুধপত্র নিয়ে শেষ নাই, এই যে অক্সিজেন নিয়ে শেষ নাই, কত রকমের দুর্নীতি হয়েছে। এগুলো যেন আমাদের আর শুনতে না হয়, যা হবার হয়ে গেছে। আমরা কিন্তু এখন থেকে প্রতিজ্ঞা করব, ঢেলে সাজাবো আমরা প্রত্যেকটা খাত যেন দুর্নীতি মুক্ত হয়, সুন্দর হয়, জি মানুষের জনগণের স্বাস্থ্য, মানুষের দূরগড়ায় যেন স্বাস্থ্য সেবা পৌঁছে, মানুষ যেন ভালো স্বাস্থ্য পায়, এবং আমাদের যে বদনাম এগুলো যেন আর না না হয়। হয়। এই সুযোগটা কিন্তু করোনা আমাদেরকে এনে দিয়েছে, আমরা চেষ্টা করব।
জি, এটা লাগাম আপনাকে স্যার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা, আপনি দ্রুত আরোগ্য লাভ করুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটু রেস্ট নেন। আমরা একটু জনাব রাশেদা চৌধুরীর কাছে যেতে চাই। আমরা স্বাস্থ্য খাত নিয়ে ডাক্তার আব্দুল্লাহর বক্তব্য শুনছিলাম, আপনার শিক্ষা খাত নিয়ে আমাদের অসংখ্য অভিযোগ। আমরা জানি আমাদের শিক্ষার হার অনেক বেড়েছে, নারী শিক্ষার হার বেড়েছে, বয়স্ক শিক্ষার হার বেড়েছে, সবাইকে আমরা বই পৌঁছে দিচ্ছি, ভাতা দিচ্ছি, তারপরে কোথায় যেন একটা বড় ধরনের শূন্যতা, র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থাকছে না, শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। ফলে সেই জায়গাগুলো থেকে আপনার বাঁচার উপায় কি, মুক্তির উপায় কি? প্রথম হলো যে আমরা তো শুরুতেই মানে ধাক্কা খেয়েছি, হোঁচট খেয়েছি বাংলাদেশের শুরুতেই বঙ্গবন্ধুকে এইভাবে হত্যা করার পরে। আসলে শিক্ষা এবং স্বাস্থ্য এই জায়গা থেকে যদি শুরু করি, এটা কিন্তু নাগরিকের মৌলিক মানবাধিকার। এই জায়গাটা থেকে কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি। বঙ্গবন্ধু প্রথম প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করে দিয়েছিলেন, তারপরে আর এগোতে পারিনি তো আমরা। সেইখানে ঢালাও একটা বেসরকারীকরণ হয়ে গেছে। মাধ্যমিকে দেখেন, স্বাস্থ্যের চেয়ে এমন কিছু ভালো অবস্থা নেই। আপনারাই জানেন, এমপিও নন এমপিও এগুলো নিয়ে সারাক্ষণ একটা অশান্তি, অস্থিরতা পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে। আপনি যেটা বললেন মান নিয়ে, যেটা দীর্ঘদিন আমরা এই যে কুদরতে খুদা কমিশন, শিক্ষা কমিশন যেটা যে দিক নির্দেশনা দিয়েছিল, অভিন্ন একই ধারার শিক্ষা হবে, তাহলে কিন্তু এত বৈষম্য হতো না। এখন বাংলাদেশের শিক্ষাখাত তো একেবারে বৈষম্যের একটা জায়গা। 3 ধারা মোটা দাগে, ধর্মীয় ধারা, মূল ধারা, ইংরেজি মাধ্যম, এক একটা এক এক ভাবে পরিচালিত হচ্ছে। ফলে হচ্ছে কি যে মানের দিক থেকে আমরা কিন্তু আর ওদিকে তাকাচ্ছি না, মনে হচ্ছে যেন সংখ্যাগত দিক দিয়ে যেন আমরা অনেকখানি এগিয়ে গেছি। এই একটা জায়গায় শুধু একটা কথাই বলতে চাই, সেটা হলো যে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমরা কিন্তু সংখ্যার দিক থেকে, অর্জনের দিক থেকে শিক্ষাখাতে অনেক, কিন্তু এই আত্মতুষ্টির বদলে যদি আত্মবিশ্বাসটা নিয়ে আসতে পারি, যে এই জায়গাতে আমরা যদি ভালো করতে পারি তাহলে মানের ক্ষেত্রেও নিশ্চয়ই ভালো করতে পারবো। কিন্তু এই যে কিছুদিন আগে শিক্ষামন্ত্রী কয়েকবারই বলেছেন যে এই পরীক্ষা নির্ভর সনদ সর্বস্ব শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে হবে না। এই পুরো শিক্ষা ব্যবস্থাটাকে আমরা করে ফেলেছি পরীক্ষা নির্ভর। জি, একেবারে উচ্চশিক্ষায় যাওয়ার আগে পর্যন্ত একজন শিক্ষার্থীকে 4টি জাতীয় পর্যায়ে পরীক্ষা দিতে হয়। তারপরে তো সরকারি বেসরকারি, গ্রাম শহর, নারী পুরুষ, ছেলে মেয়ে, অনেক বৈষম্য তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। সেইটার লাগাম টানার জন্য এখন সেটা সরকারের প্রয়াস আমরা দেখেছি শিক্ষাক্রম সংস্কারের মধ্য দিয়ে। দেখি সেটা কতদূর এগোয়। সেটা কতখানি বাস্তবায়িত। অনেক ধন্যবাদ আপা। আমাদের সঙ্গে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আছেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি রাজনীতি সচেতন মানুষ, রাজনীতি নিয়ে আপনি নানা ধরনের কথা বলেন। ফলে আমরা সুশাসন, মানবাধিকার এবং রাজনীতি, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা নিয়ে একটা পদ্ধতি এখনো চূড়ান্ত করা যায়নি। গত দুটি নির্বাচনে একটি বড় দল যায় যায় না সেরকম দ্বিধাহীনতা, নির্বাচনের মান নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। ফলে এই রাজনীতি ঠিক না হলে আমাদের বাকি সব অর্জন কি আসলে কতখানি কাজে লাগবে? আজকে দেখেন, জনগণ কিন্তু আজকে তার যে প্রাপ্তিহীনতা সেটা কিন্তু বুঝতে পারছে যে তার যে সরকার বানানো, সরকারকে প্রশ্ন করার অধিকার থেকে বঞ্চিত, ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। তাই না কেউ একতরফা জিনিসের ফলে আজকে জনগণ ভোট দিতে আসছে না। এখান থেকে সরকারকে শিক্ষা নিতে হবে, অত্যন্ত সিরিয়াসলি শিক্ষা নিতে হবে এর ব্যাপারটাকে। এটা জাতির জন্য মঙ্গলকর নয়। একইভাবে আজকে আমরা জাতীয় ঐতিহ্য হারাচ্ছি। আজকে বয়োবৃদ্ধদেরকে চিরকাল আমরা সংসারে রেখে, একত্রে রেখে, আমার পিতা মাতা নিয়ে এই দেশের এইরকম একটা ঐতিহ্যের জায়গায় আমরা বাপ মাকে, আমার বুড়া মাটাকে প্যাকেট করে রাস্তায় ফেলে আসছি। অথবা যারা একটু ভদ্রবেশের প্যান্ট শার্ট পণ্যওয়ালা লোকেরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বছরে 2বার খোঁজ নিচ্ছে, কেমন আছো বাবা। এটা কিন্তু অত্যন্ত খারাপ। এটা আমাদের সম্পূর্ণ আমাদের সমাজ সংস্কৃতির আদর্শের বাইরে। এই দিকেও আমাদেরকে নজর দেওয়া অত্যন্ত বেশি দরকার। শিক্ষাক্ষেত্রে যেতে রাশেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা পরীক্ষার মধ্যেই সবকিছু। আর তাও কি, পরীক্ষাতে আমি আমার শিক্ষককে, একটা প্রাইমারি স্কুলের
শিক্ষা পরীক্ষা প্রাইমারি স্কুলের শিক্ষকরা কেন নিতে পারবেন না? এটা কেন্দ্রীয়করণ। এইখানে আমার মধ্যে মনে হয় আমরা বঙ্গবন্ধুকে ছোট করছি, তাকে তার যে নীতিমালাকে অস্বীকার করছি। উনি যে আমরা ডাক্তার জাফরুল্লাহর সংযোগটি হারিয়েছি। দর্শক, আমরা এই সুযোগে একটা বিরতি নিতে চাই, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকছেন। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নুরুল আলম লেলিন আছেন আমাদের সঙ্গে। লেলিন ভাই, আমরা একদম শেষ সময় আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে এই রাজনৈতিক যে সংকট, তার পেছনে এই 21 বছরের সামরিক বা আধা সামরিক সেই শাসন, কিন্তু সেখান থেকে তো আমাদেরকে মুক্তি পেতে হবে, এবং সেটা আমরা মুক্তি পেয়েছি, গণতন্ত্রের পথে একটা যাত্রা শুরু হয়েছে। সেটা নিয়েও নানা রকম সংকট হয়, সেখান থেকে বাঁচার উপায় কি? আপনার পরামর্শ কি? আমি খুব সংক্ষেপে দুটা কথা বলি। একটা হচ্ছে যে আমাদের দেশে গণতন্ত্র চর্চায়, গণতন্ত্রের জন্য লড়াইয়ে আমরা যতটা পারঙ্গম, গণতন্ত্র চর্চায় জাতি হিসেবে আমরা ততটা সক্ষমতার পরিচয় দিতে পারিনি। এটা একটা জেনারেল কথা, দলমত নির্বিশেষে। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের এখানে যেটা বলছেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, একটা ভোটের উপরে আস্থাশীল ব্যবস্থা গড়ে তোলা, মানবাধিকার নিশ্চিত করা ইত্যাদি, এই বিষয়গুলো আমাদের সামনে রয়ে গেছে। এইগুলো এখনো আমরা পূর্ণাঙ্গভাবে স্যাটিসফ্যাক্টরি ভাবে গড়ে তুলতে পারিনি। সেটা গড়ে তোলার জন্য আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশে যে রাজনীতি চলতেছে, যে কনফ্লিক্টিং পলিটিক্স, সাংঘর্ষিক রাজনীতি, এই রাজনীতির হাত থেকে যদি আমরা উদ্ধার পেতে না পারি, তাহলে এটা অনন্তকালও চলতে পারে। কারণ এখানে একটা বহুদলীয় গণতন্ত্রের ভিতরে মত ভিন্নতা থাকবে, প্রোগ্রামের তারতম্য থাকবে, কিন্তু সবকের ঊর্ধ্বে আমরা যদি আমাদের জাতীয় মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত না রাখি, সবকিছুর ঊর্ধ্বে যদি আমরা সংবিধানকে আমরা অনুসরণ না করি, এই প্রশ্নে যদি আমাদের জাতীয় ঐক্যমত্য না হয়, তাহলে পরে এই কনফ্লিক্টিং রাজনীতি চলতেই থাকবে এবং আমরা মুক্তি পাবো না। জি লেলিন ভাই, অনেক ধন্যবাদ। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, লেলিন ভাই যেখানে শেষ করলেন সেখান থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, এই দ্বান্দ্বিক রাজনীতির অবসান কিভাবে হবে? কেন আমরা জাতীয় স্বার্থেও এখনো ঐক্যবদ্ধ হতে পারি না, যেটা 71-এ আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম? আমি মনে করি যে আজকে সরকার যখনই হইচই করেছে, আলেমদের সাথে মিটিং করছেন, ভালো আলাপ আলোচনা, কোনো খারাপ জিনিস, এটা ভালো জিনিস, কিন্তু একই আলাপ আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কি হওয়া উচিত নয়? সরকার একদিকে অর্থায়ন করেছে মাদ্রাসা শিক্ষার জন্য, তারা ভুল ধর্মে অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না আমি, এটা আজকে সেখানে ভুল। আজকে ওটা অস্বীকার করার কোনো উপায় নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন এখন অনেক দূরে চলে গেছে। এই যে এখনো পর্যন্ত আমরা একটা ইউনিয়ন মানে 50,000 লোকের বাসস্থান, সেখানে 2 জন ডাক্তারের উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারছি না। আজকে আমরা সবকিছুতে কেবল সামরিক সরকারের দোহাই দিয়ে আমরা বাঁচতে পারি না। সামরিক সরকারের আমলে, সেটা সামরিক সরকারকে আমি কখনো সমর্থন করি নাই, যে কারণে যে কেউ দেখলে জানবে তাদের কারো আমলে আমি কোনো পদ নেই, কিছু করি নাই। কিন্তু এটা সত্যি কথা, সামরিক সরকার ও কিন্তু বেশ কিছু ভালো কাজ করার চেষ্টা করেছে। নারী উন্নয়ন, এটা কিন্তু সাঁওতাল কমিটি পয়লা তারা করেছেন, যদিও তারা পরিপূর্ণতা দেননি। তারপরে যেমন ধরেন আজকে আমরা একদম শেষ সময় জাফরুল্লাহ ভাই, জি আমি একটাতে শেষ করছি। আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আজকে বাংলাদেশকে আজকে অন্তত 17-18টা প্রদেশ বলেন, স্টেট বলেন, ভাগ করে জনগণের কাছে ক্ষমতা না দেওয়া হলে শিক্ষিত বেকার কমবে না, আজকে ওষুধ সুলভে হবে না। জনগণের যেটা নিয়ে বঙ্গবন্ধু করেছেন তার স্বপ্নের বাস্তবায়ন, মানে আপনি একদম শাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছেন। জনাব রাশেদা কে চৌধুরী, আপনার শেষ মন্তব্য শুনতে চাই, যে আমরা ভালো থাকতে চাই, আমরা যে স্বপ্ন নিয়ে দেশটা যাত্রা শুরু করেছিল তার অনেকখানি অর্জিত হয়েছে, হয়তো বাকিটায় পৌঁছাতে চাই, মানুষ সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই, সুশাসন নিশ্চিত করতে চাই, করণীয় কি এখন?
প্রথম হচ্ছে যে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে আমূল ঢেলে সাজাতে হবে, কারণ আমাদের শিক্ষা আগেও বলেছি যে পরীক্ষা নির্ভর। এইখানে মূল্যবোধের শিক্ষা আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, যেটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকে যে নীতি নৈতিকতা শেখানোর জন্য যেটা চেষ্টা করা হয়েছিল, ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, ভালো কথা, নৈতিক শিক্ষা মূল পাঠ্য বইয়ে কেন থাকবে না, শুধু ধর্মীয় বইতে? তাতে কি হয়েছে, ইসলাম ধর্মের বইতে লেখা আছে যে নিজের ধর্ম পালন করবে ইত্যাদি, সব খুবই ভালো কথা। সেখানে কিন্তু এই কথাটা কোথাও বলা হয় নাই, অন্যের ধর্মকে সম্মান করবে। এই যে এই জায়গাগুলোর থেকেই কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিখাতে পারিনি, অনেক ভুল ত্রুটি থেকে গেছে, এখনো শোধরানোর সময় আছে। আমি মনে করি যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে গেলে নতুন প্রজন্মকে দিয়েই শুরু করতে হবে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ জনাব রাশেদ খেজুদ্দিন, অনেক ধন্যবাদ জনাব নুহুল আলম লেনিন, এবং অনেক ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছিলেন প্রফেসর ডাক্তার ABM আব্দুল্লাহ। দর্শক, আমাদের প্রত্যাশা বিজয় মানে কেবল উদযাপন তো নিশ্চিতভাবে নয়, বিজয়ের অনেকগুলো স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, তা অনেক দূর এগিয়েছে আমরা। বাকি যেটুকু সেটুকু পূরণের জন্য সরকার, রাষ্ট্র, রাজনীতি সবাই তো কাজ করবেন, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে সবাই যদি দায়িত্বশীল আচরণ করেন তাহলে হয়তো সত্যি সত্যি একদিন স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার বিজয় দিবসের শুভেচ্ছা, ধন্যবাদ।